কি করছেন? আমরা রাস্তায়। চুপ থাকো রাহি। কিন্তু রাহিতা আর কথা বলার সুযোগ পায় না। সে অনুভব করে স্বপ্নিল ওর ভেজা চুল ঘাড় থেকে সরিয়ে দিয়েছে ইতিমধ্যে। এরপর ওর প্যান্টের পকেট থেকে একটি স্বর্ণের চেইন বের করে সযত্নে পরানো শুরু করেছে রাহিতার গলায়। বিস্মিত রাহিতা অবাক কণ্ঠে শুধায়, এটা কোথায় পেলেন? লাগেজ না সব ড্রাইভারকে দিয়ে দিয়েছিলেন? চেকিংয়ে ধরা পড়েননি? ড্রাইভারকে দেওয়ার আগে বের করে নিয়েছিলাম। তোমার অত কিছু জানতে হবে না, আমি বোকা নই। কিন্তু রাহিতা পেছন ফিরে কিছু বলতে যায়, কিন্তু ওর কথা কণ্ঠনালীতেই আটকে যায়। কারণ সে অনুভব করে ততক্ষণে স্বপ্নিলের ঠোঁট ওর খালি গলায় ও ঘাড়ে বিচরণ করতে শুরু করেছে ইতোমধ্যে। রাহিতার শ্বাস আটকে যায়। সে বুঝে স্বপ্নিল হুঁশে নেই। একে আটকাতে হবে, নয়তো মাঝ রাস্তায় পাগলামি শুরু করবে। আবেশে কম্পিত সে কোনো মতে ঢোক গিলে নিজেকে সামলায়। বৃষ্টির প্রকোপে ঠিকমতো তাকানো দেয়। তবু কোনো মতে পিছনে ফিরে স্বপ্নিলকে আটকিয়ে নিভু নিভু স্বরে বলে, আমাদের বাড়ি ফিরা উচিত। মা অপেক্ষা করছেন। এখন চলুন প্লিজ। এবার রাহিতার বাঁধা দেওয়ায় কাজ হয়। স্বপ্নিল হুঁশে ফিরে। মায়ের কথা মনে হতেই টনক নড়ে ওর। ওয়াটারপ্রুফ হাত ঘড়িতে সময় দেখে নিয়ে মাথা নেড়ে সাই দেয়। দৃঢ় বন্ধনে রাহিতার হাত আবদ্ধ করে দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বৃষ্টির মধ্যে ফাঁকা রিক্সা বা সিএনজি পাওয়া খুব মুশকিল। তাই তো মেন রোডে এসে স্বপ্নিল রাহিতাও পড়ল বিপাকে। তখন গাড়ি ছেড়ে দেওয়ার জন্য মনে মনে স্বপ্নিলকে বার কয়েক বকে দিয়ে ক্ষান্ত হলো রাহিতা। তার কিছুক্ষণ পরেই একটি ফাঁকা সিএনজির দেখা পেল ওরা দুজন। বৃষ্টির সুযোগের সদ্ব্যবহার করে সিএনজিওয়ালা ভাড়া দ্বিগুণ ভাড়া চাইলেও রাহিতার মুখের দিক চেয়ে স্বপ্নিল আর দ্বিমত করল না। দুজনে উঠে পড়তেই ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সিএনজি। বৃষ্টির বেগ কমেছে। ভেজা শরীরে হিমেল বাতাস স্পর্শ করতেই শীত করতে থাকলো দুজনের। সিএনজিওয়ালা ডাবল ভাড়া পাওয়ার খুশিতে এক মনে সামনের দিকে তাকিয়ে চাপা স্বরে গুনগুন করতে করতে ড্রাইভ করছে। পেছনে কে আছে সেদিকে যেন কোনো হুঁশই নেই তার। এ সুযোগে স্বপ্নিল নিজেও রাহিতার মাঝের দূরত্ব গুছিয়ে দিল। গায়ের সাথে গা ঘেঁষে কোমর জড়িয়ে ধরল। রাহিতাকে মিশে ফেলল নিজের সাথে। সিএনজির মাঝে এমন করায় রাহিতা অবাক হয়, খানিকটা বিব্রত বোধ করে বলা চলে। স্বপ্নিলের শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করেও রাহিতা যখন পারল না, তখন শেষমেশ নিচু স্বরে বলল, এই আপনার সমস্যা কি? রাস্তার মাঝখানে এমন করছেন কেন আজ? রাহিতার বিরক্তবোধকে যেন পাত্তাই দিল না স্বপ্নিল, আর একটু নিজের কাছে টেনে নিল বরং। তুমি আমার সমস্যা। সব সময় আমার থেকে এত দূরে দূরে থাকো কেন রাহি? আমাকে তোমার ভাল লাগে না? অস্থির গলায় বলে উঠল স্বপ্নিল। ওর গমগমে কণ্ঠ শুনে রাহিতা ফিরে তাকায়। পূর্ণ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে স্বপ্নিলকে। ওর শুষ্ক মুখ ঈষৎ ফ্যাকাশে, লালচে চোখজোড়াও আগাম জ্বরের প্রকোপে ছোট হয়ে এসেছে প্রায়। অথচ এসবের পরেও নির্বিকার সে ঘন ঘন চোখের পলক ফেলে গভীরভাবে তাকিয়ে আছে রাহিতার পানে। কৌতূহল বশত স্বপ্নিলের কপালে হাত ছোঁয়ায় সে। ওর আন্দাজ সঠিক, গা গরম হতে শুরু করেছে স্বপ্নিলের, আর সে হয়তো জ্বরের ঘোরেই এসব পাগলামি করছে। দ্রুত বাসায় যাওয়া দরকার, নয়তো জ্বর বেড়ে যেতে পারে। এটা ভেবেই জোরপূর্বক স্বপ্নিলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সিএনজিওয়ালাকে ফাঁকা রাস্তায় দ্রুত টেনে নিয়ে যাওয়ার তাগিদ দিল রাহিতা। মিনিট 20 মধ্যে ওরা পৌঁছে যায় বাসায়। ভাড়া মিটিয়ে বাসার ভেতর ঢুকবে দুজনে, এমন সময় রাহিতা লক্ষ্য করে স্বপ্নিল মুখটা বাংলার 5-এর ন্যায় ভার করে রেখেছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই স্বপ্নিল গম্ভীর মুখে অভিমানী গলায় বলল, তুমি একটু ভালোবাসো না রাহি? এতদিন পর পেলাম অথচ তুমি আমায় দূরে ঠেলে দিলে। তোমার সাথে আর কোনো কথা নাই, যাও। এক নাগারে কথাগুলো বলে একা একাই বাড়ির ভেতর হাঁটা শুরু করলো স্বপ্নিল। এদিকে ওর কথা শুনে ফিক করে হেসে ফেলল রাহিতা। জ্বরে অভিমানে স্বপ্নিল যেন প্রেমিকাদের মতো ঢং শুরু করে দিয়েছে। এই লোকটাকে নিয়ে সে কি করবে? ভেজা শরীরে ড্রয়িং রুমে ঢুকতেই মায়ের সাথে সাক্ষাৎ হলো স্বপ্নিলের। ওর পিছু পিছু আসা রাহিতাও দিলারা বেগমকে এইভাবে বসে থাকতে দেখে অবাক হয়ে গেল। মাকে দেখে স্বপ্নিল হাসি হাসি মুখ করে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতেই থামিয়ে দিলেন দিলারা বেগম। স্বপ্নিলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পুরো ভিজে গেছিস তো? এ শরীরে বেশিক্ষণ থাকলে জ্বর বাঁধবে নির্ঘাত। কপালটাও বেশ গরম লাগছে। আগে জামা পাল্টে ফ্রেশ হয়ে আয় দ্রুত, তারপর কথা বলছি।
কথাগুলো বলার সাথে সাথেই স্বপ্নীলকে এক প্রকার ঠেলে সিঁড়ির কাছে পাঠিয়ে দিয়ে রাহিতার নিকট এলেন তিনি। স্বপ্নীল সিঁড়ি বেয়ে উপরে ওঠার মাঝে রাহিতার কপালে হাত দিয়ে বললেন, যাক, তোর জ্বর আসেনি তাও ভালো। আমার ছেলেটা এদিক দিয়ে এমনই নাজুক ছোটবেলা থেকে, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর আসে, তাই ও নিজেও ভিজতে চায় না বৃষ্টিতে তেমন। তোরা গাড়ি না পাঠালেই বরং ভালো হতো, ভালোই চলে আসতি বাসায়। কি হয়েছিল রে স্বপ্নীলের? হঠাৎ ওভাবে রেগেছিল কেন? শাশুড়ির চিন্তা দেখে মিহি হাসে রাহিতা, মুখে বলে, আসলে ওনার এয়ারপোর্টে একটু কাজ ছিল মা, তাই তখন ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছিলেন যাতে সামিরাকে কলেজ থেকে আনতে দেরি না হয়। আমরা সিএনজি খুঁজতে খুঁজতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই ভিজে গেছি দুজনেই। রাহিতার কথা পুরোপুরি বিশ্বাস না করলেও মাথা নেড়ে সায় দেন দিলারা বেগম। এরই মাঝে তার চোখে পড়ে রাহিতার গলায় চকচক করতে থাকা স্বর্ণের চেনটার উপর। ফর্সা মেয়েটার ভেজা গলায় চেনটার লেপ্টে থেকে যেন ওর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তা দেখে তিনি উৎসুক কণ্ঠে প্রশ্ন করেন, বাহ, চেনটা তো সুন্দর। এটা আবার কবে পরলি? আগে খেয়াল করিনি তো। চেইনের কথা শুনে স্বপ্নিলের চেন পরিয়ে দেওয়ার দৃশ্য মাথায় আসে রাহিতার। মুহূর্তে লজ্জায় রেগে যায় ওর মুখ। লাজুক মুখে বলেন, এটা উনি মালয়েশিয়া থেকে এনেছেন মা। স্বপ্নিল এনেছে শুনে মনে মনে খানিকটা শান্তি পান দিলারা বেগম। যাক, তার ছেলেটা এতটাও কাণ্ডজ্ঞানহীন নয়। তবে ভেতরে যতই রাগ থাকুক না কেন, নিজের দায়িত্ব পালন করতে কখনো পিছপা হয় না সে। দিলারা বেগমের ভাবনার মাঝে রাহিতা বলে ওঠে, মা, এখন আমি যাই, উনি হয়তো বেরিয়েছেন গোসল সেরে, ফ্রেশ হয়ে নেই। রাহিতার কথায় দিলারা বেগমের টনক নড়ে। মেয়েটাও যে তার ছেলের সাথে বাহিরে থেকে ভিজে এসেছে তা যেন মাথায় ছিল না তার। লজ্জিত তিনি দ্রুততার সাথে বললেন, আরে তাই তো, আমিও বা কেমন তোকে আটকে রেখেছি এখানে। তাড়াতাড়ি যা, কাপড় চেঞ্জ কর, ফ্রেশ হয়ে নে। স্বপ্নের বের না হলে আমার বাথরুমে এসে গোসল করিস। বললেন। শাশুড়ির অনুমতি পেয়ে মাথা নেড়ে রাহিতাও চলে গেল সিঁড়ি বেয়ে উপরে। ও যাওয়ার দিকে চেয়ে দিলারা বেগম পড়লেন দোটানায়। তিনি যা ভেবেছেন তা কিভাবে বলবেন দুজনকে? ওদের দুজনের আচরণ এক একবার এক এক রকম লাগছে। বিষয়টা সন্দেহজনক ঠেকছে তার কাছে। না, তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আরেকটু ভালো করে দুজনকে পর্যবেক্ষণ করে তারপর ওদের সাথে কথা বলবেন। নিজের মনকে বুঝিয়ে অবশেষে এটাই ঠিক করলেন দিলারা বেগম। ডাইনিং টেবিলে কথার ফুলঝুরি ফুটেছে যেন। দিলারা বেগম নিজ হাতে যত্ন করে খাইয়ে দিচ্ছেন ছেলেকে। স্বপ্নিলের হাত জোড়া এখনো লালচে, একটু পরপর হাঁচিয়ে দিচ্ছে বেচারা, যার দরুন খাড়া নাকটাও এক প্রকার লাল হয়ে আছে। ভাইয়ের নাজুক অবস্থা থেকে বেশ হাসি পাচ্ছে সামিরার। সেও তো ভিজে এসেছে, একই সাথে রাহিতাও, অথচ তাদের কিছুই হলো না। কিন্তু স্বপ্নিলকে দেখে মনে হচ্ছে সব বৃষ্টির পানি ওর উপরেই পড়েছে। ব্যাপারটা নিঃসন্দেহে হাস্যকর, কিন্তু মায়ের তির্যক চাহনিতে ভয় পেয়ে হাসার দুঃসাহস সে করছে না। এদিকে দিলারা বেগম ছেলেকে খাওয়ানোর ফাঁকে ফাঁকে এক দৃষ্টিতে স্বপ্নিল রাহিতাকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। স্বপ্নিল তার সাথে বোনের সাথে একই রকম, রহিমা খালার সাথেও কথা বলছে, কিন্তু বাসায় আসার পর থেকে একবারও তিনি ওকে রাহিতার সাথে কথা বলতে দেখলেন না। বিষয়টা নিঃসন্দেহে দৃষ্টিনন্দন লাগলো না ওনার কাছে। তবে এই মুহূর্তে মুখে কিছু না বলায় শ্রেয় মনে করলেন তিনি। চুপচাপ খাওয়ানো শেষ করে হাত ধুতে উঠে গেলেন। এদিকে দিলারা বেগম উঠতেই সামিরা মুখ খুলে ভাইয়ের উদ্দেশ্যে বলে, তারপর বলো, কেমন কাটলো তোমার দিনগুলো ভাইয়া? সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরতে না পারলে মানুষ যেমন অনুভব করে ঠিক তেমনই। জবাব সামিরাকে দিলেও কথাগুলো রাহিতার উদ্দেশ্যেই ঠান্ডাভাবে বলল স্বপ্নিল। ওর কথায় একই সাথে দুঃখ ও ভালো লাগা ভর করলো রাহিতার মনে। স্বপ্নিল ওকে নিজের ঘরের সাথে তুলনা করলো, যে ঘর মানুষের মানসিক প্রশান্তির কারণ। সারাদিনের ব্যস্ততা শেষে মুখ গুজার আশ্রয় স্বপ্নিল কি তাকে সেই ঘরের সাথেই তুলনা করলো? তবে ছেলেটা কি ওকে সত্যিই এত ভালোবেসে ফেলেছে? রাহিতা বিস্মিত মনে ভাবে। সামিরা ভাইয়ের কথা পুরোপুরি বুঝলো না। সে ধরে নিল হয়তো অনেকদিন বাড়ি না ফিরে হোম সিক হয়ে গিয়েছে স্বপ্নিল, তাই বাড়িকে মিস করছিল। তাই প্রসঙ্গ ঘোরাতে সে উৎফুল্ল কণ্ঠে বলে, তা আমাদের জন্য কি কি আনলি দেখি? আরে দেখাবো বোন, আগে আমায় একটু শান্তিতে রেস্ট নিতে দে। এ কদিন বাসাতেই আছি আমি, কাল আরামসে দেখিস। কিন্তু আমার যে দেখার জন্য তর্স হয়েছে না ভাই।
লোভে বশীভূত হয়ে করুণ কণ্ঠে সামিরা কথাটা বললেও সে সময় দিলারা বেগম চলে আসেন। এক ধমক দিয়ে মেয়ের উদ্দেশ্যে বলেন, এখন আরেকবার যদি তোর মুখে এ কথা শুনি তবে তোর একদিন কি আমার একদিন। দেখছিস না স্বপ্নিল অসুস্থ, কোথায় ভাইকে একটু রেস্ট নিতে দিবি তা নয়, উল্টে ভাই না আসতে গিফট দেখার বায়না করছিস। মায়ের ধমকে মুখ ফুলিয়ে চুপসে যায় সামিরা। চেয়ার ঠেলে উঠে এক প্রকার দৌড়ে ছুটে যায় নিজের রুমে। সেদিক চেয়ে স্বপ্নিল বলে, কেন ওকে ধমক দিলে মা? ছোট মানুষ, এই বয়সে আগ্রহ থাকে এসব দেখার, ভালোভাবে বললেও তো পারতে। তুই চুপ থাক, নিজের শরীর ভালো না, এখন সেদিকে নজর দে। ভাত তো খাইয়ে দিলাম, এখন রুমে গিয়ে না পাখে নিয়ে আমায় উদ্ধার কর। কিন্তু মা, যেতে বলছি স্বপ্নিল। অগত্যা চোখ মুখ কুচকে স্বপ্নিল নিজেও প্রস্থান করে রুমের উদ্দেশ্যে। যাওয়ার আগে মায়ের চোখ ফাঁকি দিয়ে রাহিতাকে চোখ রাঙিয়ে যেতে ভুললে না। স্বপ্নিলের চোখ রাঙানো দেখে মনে মনে হাসে রাহিতা। শাশুড়ির দিক তাকিয়ে বলে, সামিরা হয়তো মন খারাপ করে বসে আছে, আমি যাই ওর কাছে। কিন্তু ওর পথ আটকান দিলারা বেগম। রাহিতা তাকাতেই খানিকক্ষণ তাকিয়ে থাকেন ওর সরল মুখশ্রীর দিকে। এত ভালো মিষ্টি মেয়েটাকে কিভাবে স্বপ্নিল ভালোবাসতে পারল না দিলারা বেগম ভেবে পান না। তার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। রাহিতার কোমল হাত দুটো তার চামড়ায় ভাঁজ পড়া হাতের ভাঁজে নিয়ে কোমল সুরে বলে, স্বামীরাকে আমি পরে দেখে নিব, তুই বরং স্বপ্নিলের কাছে যা। ও তো এসব জ্বর টরকে পরোয়া করে না, আমি জানি। বেশি জ্বর না আসা পর্যন্ত ওষুধ না খেয়েই বসে থাকবে, ওকে ওষুধ খাইয়ে দে। মাথা নেড়ে রাহিতার সেদিকে অগ্রসর হতেই হঠাৎ পেছন থেকে দিলারা বেগম বলেন। শাশুড়ির কথায় রাহিতার চলন্ত কদম থমকায়। পেছন ফিরবে না করেও একবার পেছন ফিরে। দিলারা বেগম কেমন উদাস মুখে চেয়ে আছেন। তার কণ্ঠস্বর অন্যরকম, যা না চাইতেও রাহিতাকে ভাবায়। কি এমন জরুরি কথা বলার জন্য তিনি ডেকেছেন ওকে? চিন্তার বিষয়। রাহিতা রুমে ঢুকতেই বিছানায় শয়নরত স্বপ্নিলের দিকে চোখ গেল সবার আগে। ডান হাত কপালের উপর আর বাম হাত বুকের উপর রেখে সে শুয়ে আছে শান্তভাবে। সেদিক চেয়ে রাহিতা হেঁটে গেল বিছানার নিকট। আস্তে করে স্বপ্নিলের হাত সরিয়ে দিল কপালের উপর থেকে, কিন্তু স্বপ্নিল চোখ খুলল না। রাহিতা বুঝল জার্নির ধকলে ও সারাদিনের ক্লান্তিতে খেয়ে দিয়ে বিছানায় শুতেই রাজ্যের ঘুম পেয়ে বসেছে জনাবকে। এখন যে হাজারবার ডাকলেও সে উঠবে না ঘন্টা কয়েকের আগে, এটা রাহিতা ভালোভাবেই জানে। তাই স্বপ্নিলকে না ডেকে আলতোভাবে ওর কপালে হাতের উল্টো পিঠ ছুঁয়ে তাপমাত্রা পরখ করে সে। কপালটা এখনো গরম। ছেলেটা ওষুধ খেয়েছে কিনা কে জানে। সে তো ওষুধ খাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করতেই এসেছিল, কিন্তু এখন স্বপ্নিলকে জাগিয়ে তুলতে সায় দিচ্ছে না মন। কিছুক্ষণ ভাবা শেষে রাহিতা হাল ছেড়ে দেয়। স্বপ্নিলের এখন একটা ভালো ঘুমের সবচেয়ে বেশি প্রয়োজন। তাই এসির উপযুক্ত টেম্পারেচার সেট করে ওর গায়ে কাঁথা টেনে দিয়ে রুম ছেড়ে বের হয় রাহিতা। এরই মাঝে ওর মায়ের ফোন আসে। হাসি মুখে ফোন ধরে মায়ের সাথে কথা বলতে বলতে নিচে নেমে যায় রাহিতা। কথাবার্তা শেষে সামিরার রুমে উকি দিয়ে দেখে সেও স্বপ্নিলের মতো কাঁথা মুড়ি দিয়ে উপর হয়ে ঘুমাচ্ছে। এরা ভাই বোন দুটো একই রকম। মনে মনে মুচকি হেসে ভাবে রাহিতা। অতঃপর রান্নাঘরে এসে রহিমা খালাকে চায়ের পানি বসাতে বলে। মূলত বিকেলের এ সময়টা কড়া লিকারের আদা মেশানো রং চা খেতে পছন্দ করে তার শাশুড়ি, এটা জানে রাহিতা। খানিক বাদে চা বানানো শেষ করে কাপ হাতে নিয়ে সে চলে যায় দিলারা বেগমের নিকট। কি এমন কথা তিনি বলতে চাইছিলেন জানার জন্য রাহিতার তর সয় না আর। দিলারা বেগম নামাজ পড়ে উঠেছেন মাত্র। এমন সময় রাহিতাকে চায়ের কাপ হাতে রুমে প্রবেশ করতে দেখে সৌজন্যমূলক হাসলেন তিনি। কাপ নিতে নিতেই বললেন, স্বপ্নিল ওষুধ খেয়েছে? উনি ঘুমাচ্ছেন মা, আমি রুমে ঢুকিয়ে দেখি গভীর ঘুমে মত্ত, তাই আর ডাকিনি পরে। চায়ে ফু দিতে দিতে একবার চুমুক দিয়ে দিলারা বেগম মাথা নাড়িয়ে বললেন, এই ছেলেটাও না এরকমই করবে, নির্ঘাত রাতে জ্বর আসবে ওর, দেখিস। ছেলে মেয়ে দুটোই হয়েছে এরকম, কথা বুঝবে না আমার, শুধু পাকনামি। রাহিতা হেসে ফেলেন ওনার কথায়। ওর হাসি দেখে মৃদু হাসলেন দিলারা বেগম নিজেও। তিনি নীরবে চা খাওয়ার মাঝে প্রসঙ্গ তুলতে রাহিতা সুযোগ বুঝে বলে, তারপর বলুন মা, তখন কি যেন বলতে চাইছিলেন আমায়? রুমে আসতে বললেন যে কারণে? রাহিতার প্রশ্নে এক মুহূর্তের জন্য থমকালেও ধীরে সুস্থে চা শেষ করেন দিলারা বেগম। রাহিতা ধৈর্য ধরে অপেক্ষা করে কাপ টেবিলে রেখে রাহিতার কৌতূহলে চেহারার দিকে দৃষ্টি রেখে বললেন,
স্বপ্নিল আর তোর মধ্যে সব ঠিক হয়েছে রাহি? হঠাৎ এমন প্রশ্নে চমকায় রাহিতা। সত্যি বলতে সে ভাবেনি দিলারা বেগম এমন কিছু জিজ্ঞেস করবেন। নিজের বিস্মিত ভাব না ঢেকেই সে হালকা অবাক হওয়া গলায় প্রশ্ন করে, হঠাৎ এ প্রশ্ন করছেন যে মা? আমাদের মধ্যে আবার কি হবে? না মানে বলছিলাম, স্বপ্নিল তো তোকে মন থেকে মেনে নিয়েছে, তাই না? রাহিতা আবার চমকালেও খেয়েই হারায় না, নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু মা এটা তো আপনি জানেনই, আপনাকে বলেছিলাম না আমি। দিলারা বেগম প্রত্যুত্তরে দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি জানি সবটাই, কিন্তু আমার জিজ্ঞেস করার পেছনে একটা কারণ আছে। তোর কাছে লুকিয়ে তো লাভ নেই, তাই যা বলছি মনোযোগ দিয়ে শুনবি ও উত্তর দিবি, কেমন? ঠিক আছে। এক শ্বাসে এত কিছু জিজ্ঞেস করে থেমে যান দিলারা বেগম। এদিকে শাশুড়ির মুখে এসব কথা শুনে আকাশ থেকে পড়ে রাহিতা। মানুষ তিলকে তাল বানায় সে এতদিন শুনে এসেছিল, এদিকে দিলারা বেগম নিজেও যে সেটা করে বসে আছেন আজ স্বচক্ষে দেখেও নিল। কিন্তু কিভাবে শাশুড়ির ভুল ধারণা ভাঙবে রাহিতা ভেবে পেল না। যতই তিনি বলুক সবকিছু তাকে খুলে বলতে, তাই বলে আর স্বামী স্ত্রীর ভেতরকার সব অন্য কথা তো বলা যায় না, তাই না? এ তো ভারী চিন্তার বিষয়। স্তব্ধ রাহিতা নিজ ভাবনায় বিভোর থাকার মাঝেই দিলারা বেগম ওর হাত আঁকড়ে ধরেন। রাহিতার চিন্তা ভরা চোখের দিক চেয়ে করুণ চোখে কম্পিত কণ্ঠে বললেন, কখনো ভাবিনি তোকে এই কথাটা বলবো, কিন্তু তুই যখন এতই দ্বিধা করছিস আমাকে বলতে, তখন তোকে আশ্বাস দিতে এটুকু বলতে বাধ্য হচ্ছি আজ। মানে? রাহিতার গলা কাঁপে, শাশুড়ির চেহারার কাঠিন্য ও কণ্ঠের দৃঢ়তা রেখে তার বুক কাঁপে। এমন সময় দিলারা বেগম পুনরায় বলেন, তোর মনে আছে রাহি, যখন তুই প্রথমবার আমার কাছে বিচার দিতে আসিস যে কেন আমি তোকে সব কিছু না বলেই তোর সাথে স্বপ্নিলের বিয়ে দিয়েছি, কেন তোকে অন্ধকারে রেখেছি, তোর সাথে অন্যায় করেছি, তখন আমি তোকে একটা কথা বলেছিলাম, একটা ওয়াদা করেছিলাম তোর কাছে। পুরনো দিনগুলো স্মৃতিচারণ করে ঘোলা চোখে রাহিতা আস্তে ধীরে মাথা নাড়তেই দিলারা বেগম বড় সড়ো এক দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি বলেছিলাম তোর যদি ভবিষ্যতে কখনো মনে হয় স্বপ্নিল তোকে স্ত্রী হিসেবে সম্পূর্ণ অধিকার দিচ্ছে না বা তোর প্রতি অবহেলা করছে, তোকে ভালোবাসতে পারছে না, তবে তুই চাইলে আমি স্বেচ্ছায় তোদের দুজনকে আলাদা করে দিব। বেশ কদিন ধরে তোদের মধ্যে যা দেখছি তাতে আমি প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, এখন কি সে সময় এসে গেছে? মা! রাহিতা স্তব্ধ বনে যায়। দিলারা বেগম যে হঠাৎ করে ওকে ডেকে এনে এমন কথা বলবে সে স্বপ্নেও ভাবেনি মোটেও। স্বপ্নিল যে এখন ওকে পাগলের মতো ভালোবাসে রাহিতা জানে, স্বপ্নিল মুখে না বললেও ও অনুভব করতে পারে। এমতাবস্থায় শাশুড়ির মুখে আলাদা হওয়ার কথা শুনে রাহিতার মাথা ঘোরায়, তবু চোখ মুখ শক্ত করে নিজেকে সামলায়। গলার স্বর যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, আমি ওনাকে ছাড়তে চাই না মা। যদি ছাড়ার হতো তবে তখনই ছেড়ে যেতাম যখন তিনি আমায় মেনে নেননি। এখন হঠাৎ করে এটার প্রশ্ন কিভাবে উঠলো আমি বিশ্বাস করতে পারছি না। আপনি এই কথা বলছেন যে আপনি আমাদের দুজনকে এক করেছেন, তিনি এই কথা বলছেন, এটা আমি কোনোভাবেই মানতে পারছি না মা। রাহিতার কথাই দিলারা বেগম মাথা নোয়ান। বুকের ভেতর হাহাকার করে উঠে তার মনে হলো রাহিতা মেয়েটা একটু বেশিই ভালো, স্বপ্নিলকে মন থেকে ভালোবাসে, তাই তো ওর পক্ষ থেকে এত অবহেলা পেয়েও ওর সাথেই থাকতে চাইছেন। দিলারা বেগমের বিশ্বাস ছিল তার স্বপ্নিলের পাগলাটা ভালোবাসা দিয়ে রাহিতার শুরুর দিকের আক্ষেপ মিটে যাবে। স্বপ্নিল রাহিতা সেভাবেই ভালোবাসবে, ওর জন্যে ততটাই পাগল হবে যতটা আনিকার জন্য ছিল। কিন্তু এখন তার মনে হচ্ছে তার ধারণা হয়তো ভুল ছিল, তার ছেলে রাহিতার যোগ্যই নয়। কেননা সে পারেনি রাহিতাকে ভালোবাসতে যেভাবে রাহিতা ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। রাহিতার দিক তাকিয়ে মনে মনে অনেকক্ষণ চিন্তা ভাবনা করেন দিলারা বেগম। এভাবেই তিনি রাহিতার সাথে দুজনের বৈবাহিক জীবনের আরও কিছু খুঁটিনাটি বিষয়ে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করেন। রাহিতার সকল কথা বেশ মনোযোগ দিয়ে শুনেন। দুজনের দুপাক্ষিক কথার সাক্ষী হয় নিশ্চুপ কক্ষের বাকহীন দেয়াল। অতঃপর রাহিতার অগোচরেই মনে মনে এক ফোন দিয়ে আঁটেন দিলারা বেগম। নিজ রুমে একা একা পায়চারি করছে স্বপ্নিল। মায়ের বলা একটা কথাই সারা মাথা জুড়ে ঘুরপাক খাচ্ছে। রাহিতা চলে গেছে,
এই একটা বাক্যই যেন স্বপ্নিলের ধ্যান জ্ঞান শান্তিতে ব্যাঘাত ঘটাতে যথেষ্ট। ব্যস্ত পায়ে ঘরে এসে রাহিতার নাম্বারে ডায়াল করে স্বপ্নিল। বেশ কয়েকবার ফোন দেওয়ার পরেও যখন রাহিতা ফোন ধরল না, তখন স্বপ্নিল চিন্তায় পড়ে যায়। মেয়েটা ওর ফোন ধরছে না কেন? আগে তো কখনো এমন হয়নি। দুশ্চিন্তার রেখা কপালে নিয়ে অস্থির স্বপ্নিল দ্রুত পায়ে হেঁটে যায় দিলারা বেগমের রুমে। তখন খাবার টেবিল থেকে নিঃশব্দে উঠে গেছেন তিনি। স্বপ্নিলকে জবাব দেননি, কিন্তু এবার স্বপ্নিল নাছোড় বান্দা। প্রসঙ্গ যখন রাহিতার, তখন জবাব তো ওকে নিতেই হবে। দিলারা বেগম বিছানায় বসে খবরের কাগজ পড়ছিলেন। রুমের দরজা ঠেলে শব্দ করে স্বপ্নিল ভেতরে এলে এক পলক চোখ তুলে ওর দিকে তাকিয়ে পুনরায় পেপার পড়ায় মনোযোগ দিলেন তিনি। মায়ের সামনে এসে বেশ কবার ডাকলেও দিলারা বেগম বিশেষ সাড়া দিলেন না। এমন ভান করলেন যেন স্বপ্নিলকে দেখেও তিনি দেখেননি। মায়ের এহেন ঠান্ডা আচরণে স্বপ্নিল মেজা ছাড়ালো। কণ্ঠ বাড়িয়ে জিজ্ঞেস করলেও তুলে প্রশ্ন করে স্বপ্নিল। মায়ের কথাবার্তা খুব একটা সুবিধা ঠেকছে না ওর কাছে। স্বপ্নিলের প্রশ্নে এক দীর্ঘশ্বাস ফেলে দিলারা বেগম সব খুলে বলেন। স্বপ্নিল বিদেশ থেকে ফিরে আসার পর সেদিন রাহিতাকে ডেকে এনে কি বলেছিলেন তা বিস্তারিত বলতেই স্বপ্নিলের চোখে মুখে আতঙ্কের রশ্মি উকি দেয়। আলাদা হওয়ার কথা কানে আসতেই এতক্ষণ ঢিপ ঢিপ করা হৃৎপিণ্ড বক্ষপিঞ্জরের বাইরে আসতে ধরে। নিজেকে সামলাতে ব্যর্থ স্বপ্নিল চেঁচিয়ে উঠে বলে, কিন্তু মা, এসব কি বলছো মা? কিসের ডিভোর্স? আমাদের দুজনের মধ্যে এমন কিছুই হয়নি যাতে বিষয়টা ডিভোর্স পর্যন্ত করায়। আমরা দুজন কখনো আলাদা হব না। আমি রাহিকে আমার থেকে আলাদা হতেই দিব না। স্বপ্নিলের কথায় সরু চোখে ওর দিকে তাকিয়ে থাকলেন দিলারা বেগম। স্বপ্নিলের ক্রোধান্বিত অনলে ঘি ঢেলে বলেন, এখন যে বড্ড দেরি হয়ে গেছে রে বাপ। তুই যখন রাহিতাকে মেনে নিতে চাসনি, আমি তখনই রাহিতাকে কথা দিয়েছিলাম, ও যদি কোনো দিন এ সম্পর্ক ছিন্ন করতে চায় আমি ওকে সাপোর্ট করব, কোনো বাধা দিব না, স্বেচ্ছায় ওকে যেতে দিব। এখন তুই চাইলেও আমি চাইলেও মানে? সবকিছু কি তোমার ইচ্ছা মতো চলবে নাকি? আমার ইচ্ছের কোনো দাম নাই তোমার কাছে? মায়ের কথা শেষ না হতেই ফুঁসে উঠে বলে স্বপ্নিল। ওর চোখ মুখ টকবক করছে রাগে। কি মনে করেছে এরা শাশুড়ি বৌমা? সবসময় নিজেদের মর্জি ওর উপর চাপিয়ে দিবে আর সে চুপচাপ মেনে নেবে? অবশ্যই না। স্বপ্নিল আহমেদ নিজের বউকে কিছুতেই হাতছাড়া করতে পারবে না, অসম্ভব। মনে মনে এসব ভেবে মায়ের উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠে স্বপ্নিল বলে ওঠে, দেখো মা, অনেক হয়েছে এসব। আমি আর তোমাদের কথা মানতে পারবো না। মগের মূল্য পেয়েছে নাকি? যখন মন চাইলো আমার বিয়ে করিয়ে দিল, আবার যখন মন চাইলে বউকে সরিয়ে দিলে। আমার দিকটা দেখে কেউ ভাবেই না। আশ্চর্য। একটু থেমে বলে, তবে হয়েছে, তবে অনেক হয়েছে, আর নয়। তোমার কথা তো বাদই দিলাম। রাহিতার বেশি সাহস বেড়েছে দেখছি। আমায় না বলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। স্বপ্নিলের জীবন থেকে চলে যাওয়া কি এতই সহজ? ও হয়তো আসবে না স্বপ্নিল, জোর করবি না ওকে। মেয়েটা এমনিতেই অনেক কষ্টে আছে। আসবে না মানে? ও আসবে না, ওর ঘাড় আসবে। কোথায় গেছে বলো? নিশ্চয়ই বাপের বাড়ি, তাই না? আর যাবেই না কোথায়? তাই তো। আমিও কেন যে বোকার মতো এতক্ষণ টাইম ওয়েস্ট করছিলাম। এখনই যাচ্ছি ওর মাথা থেকে সব ভূত বের করতে। আর তোমার সাথে তো এসে কথা বলছি। খবরদার আটকানোর চেষ্টা করবে না আমায়। আগে তোমার বৌমাকে নিয়ে আসি, না আসতে চাইলে তুলে আনবো ওকে। বেশি আহ্লাদি হয়ে গেছে। রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল স্বপ্নিল। দিলারা বেগম ওকে বেশ কয়েকবার ডাকার পরেও সায় দিল না কেন? ঝড়ের বেগে রুমে চেয়ে ড্রেস চেঞ্জ করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে। এদিকে স্বপ্নিলকে রেগে মেগে বাড়ি থেকে বের হতে দেখে তার অগোচরে হেসে উঠলেন দিলারা বেগম। ছেলে তার ভালোই খেপেছে। রাহিতার যাবার কথা শুনে কি পাগলামিটাই না করলো। হওয়ার পর থেকে আজ অব্দি কখনো তার সাথে উঁচু স্বরে কথা বলেনি স্বপ্নিল, আর আজ সে রাহিতার জন্য এরকম করলো। যাক, অবশেষে ছেলে তার ভালোবাসার জালে পা দিয়েছে ঠিকই। যে ভবিষ্যতের আশায় দুজনে জুটি বেঁধেছিলেন সেদিন আজ এলো ঠিকই। মনে মনে এসব ভেবে সন্তুষ্ট হলেন দিলারা বেগম। রাহিতা যে তার পিছে ঘটে যাওয়া এসবের কিছুই জানে না। স্বপ্নিলকে হঠাৎ দেখে নিশ্চয়ই চমকে যাবে সে। স্বপ্নিল কি কি পাগলামি করতে পারে ভেবে নিজে নিজে হেসে আরেক দফা কুটি কুটি হলেন দিলারা বেগম। ঠিক সে সময় রুমে এলো সামিরা। মাকে এভাবে একা একা হাসতে দেখে বেশ অবাকই হলো বটে। বিস্মিত সুরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মা, তুমি একা একা এভাবে হাসছো কেন? আচমকা মেয়েকে আসতে দেখে নিজেকে সামলে নিলেন দিলারা বেগম।
মেয়েকে উত্তর না দিয়ে চোখের চশমা ঠিক করে স্বপ্নিলের মাটিতে ফেলে রেখে যাওয়া নিউজ পেপার তুলে নিয়ে গম্ভীর মুখে পড়তে লাগলেন। সামিরা সেদিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ, অতঃপর প্রসঙ্গ পাল্টিয়ে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, ভাইয়ের কি হয়েছে? উপর থেকে জিনিস ভাঙার আওয়াজ আসছিল, খুব রেগে আছে মনে হয়, আবার ঝড়ের বেগে কই যেন বের হয়ে গেল। ওর কি হয়েছে, তুমি কিছু জানো? মেয়ের প্রশ্নে কিছুক্ষণ ওর দিকে চেয়ে রইলেন দিলারা বেগম। মুখ ঠেলে বেরিয়ে আসা হাসিকে সাবধানে ঠেলে দিয়ে অবাক হওয়ার ভান করে বললেন, তাই নাকি? এই ছেলেটার যে মাঝে মধ্যে কি হয় কে জানে। বাপের বাড়িতে নিজ রুমের বারান্দায় একা একা বসে আছে রাহিতা, ফোনটা বিছানার উপরে রাখা, বার কয়েক রিং হয়ে ওখানেই গড়াগড়ি খাচ্ছে। রাহিতা জানে এ সময় এতবার কে ফোন দিচ্ছে, কিন্তু স্বপ্নিলের ফোন ধরার ইচ্ছে আকুলতা কোনোটাই এই মুহূর্তে ওর মাঝে নেই। রাহিতা বুঝে না এ ছেলেটার সমস্যা কি। কাছে থাকলে তো কখনোই ভালোবাসার কথা বলে না, তবে দূরে গেলে কেন এত ব্যাকুল হয়? একটু শান্তিতে এ কদিন থাকার জন্য রাহিতা এসেছে এ বাসায়। এখন স্বপ্নিলের সাথে কথা বলে সেই শান্তিতে ব্যাঘাত ঘটাবে না সে আর। রাহিতার ভাবনার মাঝেই রুমে আসেন ওর মা। ওকে বারান্দায় একা বসে থাকতে দেখে ওর পাশে এসে দাঁড়িয়ে বলেন, কি রে, একা বসে আছিস কেন এভাবে? কিছু না মা, এমনিতেই বসে আছি। তুমি এখানে যে, রান্নাবান্না সব শেষ? কিছু হেল্প লাগবে আমার? হ্যাঁ, তুই একটু ডেজার্ট বানিয়ে দে তো রাহি। আমি পোলাও রোস্ট সব বানিয়ে রেখেছি। এত কাজ সব ঠিকঠাক মিটিয়ে গেলেই হলো। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। মায়ের সাথে কথাবার্তা বলতে বলতে রান্নাঘরের উদ্দেশ্যে চলে যায় রাহিতা। এক ফাঁকে উঁকি মারে বোনের রুমে। মূলত ওর ছোট বোন হৃদিতাকে দেখতে আজ ছেলেপক্ষ আসবে বাসায়। প্রেমের সম্পর্ক ছিল দুজনের। ছেলেরা অন্য শহরে থাকে। এবছর সে বিদেশ চলে যাচ্ছে মাস্টার্স করতে, তাই দেখা সাক্ষাৎ করে সময়ক্ষণ ঠিক করে সবার সম্মতিতে আকত পরিয়ে রাখতে চায় দুটো পরিবার। এজন্যেই আজ ছেলেপক্ষকে লাঞ্চের দাওয়াত দিয়েছে রাহিতাদের বাড়ি থেকে, যার দরুন এত আয়োজন। হৃদিতাকে নতুন জামা কাপড় পরতে দেখে হাসি মুখে এগিয়ে যায় রাহিতা। আয়নার সামনে দাঁড়ানো বোনের পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বলে, রেডি হওয়া শুরু করিসনি কেন এখনো? তোর শ্বশুরবাড়ির লোকেরা তো একটু পরেই আসবে। এই তো শুরু করবে এখন। ওর সাথে তো বেশিরভাগ সময় অনলাইনেই কথা হয়েছে আপু, সামনাসামনি 2-3 বার দেখা হয়েছে। তাই আজ পরিবার নিয়ে বিয়ের কথা বলতে আসছে দেখে বেশ নার্ভাস লাগছে। হাত ধরে বলে হৃদিতা। বোনের কথা শুনে আনমনেই হাসে রাহিতা। নিজের বিয়ের সময় এমন পরিস্থিতি সে পার করে এসেছে, যদিও স্বপ্নিল ও ফাহিম দুজনের মধ্যে পার্থক্য আছে। স্বপ্নিল এসেছিল অনিচ্ছায়, আর ফাহিম আসছে স্বেচ্ছায়, নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার জন্য। তাই বোনকে অভয় দিতে রাহিতা ওর মাথায় হাত বুলিয়ে বলে, এই সময় এমনটা মনে হয় স্বাভাবিক হৃদি। তবে তুই একদমই টেনশন করিস না। ফাহিমকে তো তুই চিনিসই, তাই না? ওর পরিবারও তোকে ঠিকই পছন্দ করবে, দেখিস। বাকিটা আমরা সামলে নিব সবাই মিলে। এখন এসব ভাবা বাদ দিয়ে জলদি রেডি হও। আমি মাকে হেল্প করি। খালামণি মা দুজন মিলে রান্না করছে, আমায় ডেজার্ট বানাতে বলল। যাই আমি, তোর কোনো হেল্প লাগলে ডাক দিস। ঘড়ির কাঁটা পেরিয়ে দুপুরে 2টো বাজলো মাত্র। ফাহিম ফোন করেছে হৃদিতাকে। বাসা সঠিক খুঁজে পাচ্ছে না ওরা। রৌনক অফিস থেকে এখনো বাড়ি পৌঁছানি বিধায় রাহিতার মা ওকে বললেন, আচ্ছা আমি যাচ্ছি, কোনো সমস্যা নেই। তুমি দিদিকে বলো ফাহিমের নাম্বার আমার পাঠিয়ে দিতে। ওরা কোথায় আছে কথা বলে নিয়ে তারপর আসছি বাসায়। রাহিতা বেরিয়ে যাওয়ার আগে মায়ের উদ্দেশ্যে কথাটা বলে। এদিকে রাহিতাদের বাসা গলির শেষ প্রান্তে হওয়ায় গলির সামনে গাড়ি সাইড করে রেখে আগেই নেমে গিয়েছে ফাহিম। উদ্দেশ্য বাড়ির এক্সাক্ট ঠিকানা শুনে সেই দিকে গাড়ি নিয়ে যাওয়া। সরু গলিতে একবার ভুল দিকে গাড়ি ঢুকিয়ে ফেললে পরে দিক ঘোরাতে ঝামেলা পোহাতে হয়। কিছুক্ষণ গলির ভিতর হেঁটে যেতেই একটি গাড়ি চোখে পড়ে ওর। গাড়িওয়ালাকে ওই এলাকার লোক মনে করে তাকে থামিয়ে বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে ফাহিম। রাগের চোটে বের হয়ে শ্বশুরবাড়িতে আসছিল স্বপ্নিল, কিন্তু রাহিতাদের বাড়ির ওই গলির সম্মুখে ঢুকতেই একজনের ডাকে গাড়ি থামালো সে। পাশে তাকাতেই একটি শ্যামবর্ণের সুদর্শন পুরুষ নজরে এলো স্বপ্নিলের। স্বপ্নিলকে গাড়ি থামাতে দেখে ছেলেটা জানালার কাছে এগিয়ে এসে হাসি মুখে বলল, এখানে আজমল শিকদার সাহেবদের বাসার গলি কোন দিকে আপনি কি বলতে পারেন? আসলে এই এলাকায় নতুন এসেছি তো, তাই চিনতে পারছি না। কোন পাশ দিয়ে যাব, ডান দিকে না বাম দিকে?
হঠাৎ এক আগন্তুক ছেলের মুখে নিজ শ্বশুরের নাম শুনে স্বপ্নিল খানিকটা অবাক হয়। একবার বাড়ির ঠিকানা বলতে গিয়েও বলে না পাছে। খানিকটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ চিনি তো, তবে আপনাকে তো চিনলাম না। আপনি কি তাদের আত্মীয়?